আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি অতসী সেন। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। চুরি ঠেকানোর পাশাপাশি লুট হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেলা প্রশাসন ৫ সিদ্ধান্ত ঘোষণার পরপরই অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরো জানবো আমরা, জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র কি দেখছেন এবং প্রশাসনের লোকজনের কোন উপস্থিতি দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। অতসী, দেখুন, গত রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যখন একটি সভা হয়, সেই সভা থেকে যে সিদ্ধান্তগুলো এসেছিল তার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে সাদা পাথর এলাকা থেকে যে পাথরগুলো সরানো হয়েছে সেখানে নতুন করে পাথর প্রতিস্থাপন করা হবে, এ ধরনের একটি সিদ্ধান্ত ছিল। তো এই মুহূর্তে আমরা সিলেটের সাদা পাথর মূল স্পট যেটি সেখানে আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে এসে নতুন করে পাথর প্রতিস্থাপনের যে কাজ সেটি দেখতে পাইনি। এমনকি এখন পর্যন্ত আসলে প্রশাসনের কেউ এই স্পটে আসেননি। আমরা যেটি জানতে পেরেছিলাম যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হবেন এবং যৌথ বাহিনীর লোকজনও এই স্পটে থাকবেন, কিন্তু এখানে কোনো যৌথ বাহিনীর কোনো লোকজনকে আমরা দেখছি না, প্রশাসনের লোকজনকেও এখন পর্যন্ত আমরা মূল স্পটে দেখছি না। তবে জানিয়ে রাখি, একটু আগে আজ সকালে 7:30টার দিকে সিলেট বোলাগঞ্জ সড়কে পাথরবাহী যে ট্রাক, যে সেই ট্রাকগুলো আটকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই সময়ে তারা যে সমস্ত ট্রাকে এলসি পাথর কিংবা বালু রয়েছে সেগুলো যাচাই বাছাই করে ছেড়ে দিয়েছে এবং সাদা পাথরবাহী তারা আটকে আমরা দেখেছি। এবং এ সময় কিন্তু সিলেট বোলাগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এর বাইরে আমরা যেটি দেখেছি যে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক 24 ঘন্টার যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 24 ঘন্টা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে, এর পরপরই কিন্তু রাত 12টার পরেই আমরা দেখলাম সিলেট বিমানবন্দর সড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে, কিন্তু মূল স্পটে কিন্তু এখন পর্যন্ত আমরা যৌথ বাহিনীর লোকজনকে দেখতে পাচ্ছি না। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই সাদা পাথরের আশপাশ এলাকা থেকে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে এমনটি আমরা শুনেছি এবং সেই পাথর এখানে প্রতিস্থাপন করা হবে এমনটি জানানো হলেও এখন পর্যন্ত আসলে সেই দৃশ্য দেখছি না। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সাদা পাথরে আসলে পর্যটক একেবারেই কমে গেছে বলা যায়, খুব কম সংখ্যক পর্যটককে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা আসবেন এবং পর্যটকরা এসে কিন্তু আসলে যে আগের মতো যে তারা আনন্দ পান বা দিন থেকেই তারা বলছেন যে মূল সৌন্দর্য সেটি আসলে এখন তারা অনেকটা কম দেখতে পাচ্ছেন। তো সিলেটের সাদা পাথর থেকে পাথর লুটপাটের পর যে দৃশ্য সেটি নিয়ে এবং প্রশাসনের অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। অতসী। খালেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদা পাথর পর্যটন কেন্দ্রের সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ। টানা বর্ষণ আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা ও তিস্তার পানি। এতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে জানাতে চাঁপাই নবাবগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জামাল বাদশাহ রয়েছেন সেখানে এবং জুয়েল রানাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তবে প্রথমেই চলে যাচ্ছি আমরা চাঁপাই নবাবগঞ্জে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, পানি বাড়ায় কোন কোন এলাকায় প্লাবিত হয়েছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? অতসী, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 4 নম্বর বাঁধ এলাকায় এবং আপনাকে যদি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছে গত 1 সপ্তাহ বা 10 দিন থেকে প্রায় 13 থেকে 14,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে এই বন্যায়। তারা বলছেন যে গত 15 বছরের মধ্যে এই বন্যা সবচেয়ে ভয়াবহ এবং বিপর্যয় ডেকে এনেছে তাদের মাঝে। তাদের মধ্যে কিন্তু একই ধরনের হাহাকার বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এই যে পরিমাণ ত্রাণ বা সহায়তা দেওয়া হচ্ছে তা একেবারে অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাড়ি একেবারে ডুবে রয়েছে এবং আমার আশপাশে কিন্তু বেশ কয়েকটি বাড়ি একেবারে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেই বাড়িগুলো ছেড়ে কিন্তু বাসিন্দারা অন্যত্র চলে গেছে
বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সহ এবং শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, দুর্লভপুর সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। সেখানকার মানুষজন প্রায় 12 থেকে 13,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং এই প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ হয়ে গেছে এই বন্যার কারণে। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা বলছেন যে তারা 10 দিন ধরেও কিন্তু পানিবন্দী হয়ে থাকার কারণেও কিন্তু স্থানীয় প্রশাসন বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ বা কোনো রকম সাহায্য সহযোগিতা করা হয়নি। এর ফলে তারা কিন্তু একই রকম মানবতার জীবন যাপন করছে। তারা বলছিলেন যে তারা পানিবাহিত বিভিন্ন রোগে কিন্তু এখন তারা আক্রান্ত হয়েছেন। তারা কিন্তু সেরকম সঠিক সময়ে কিন্তু তারা চিকিৎসাও পাচ্ছে না। তাদেরকে চিকিৎসার জন্য পানি ডেঙ্গিয়ে অর্থাৎ কয়েক কিলোমিটার পার হয়ে তাদেরকে শিবগঞ্জ অথবা সদরে কিন্তু যেতে হচ্ছে চিকিৎসার জন্য। তারপরও কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এর জন্য তারা কিন্তু একই রকম মানবতার জীবন যাপন করছে। এবং আরেকটু যদি বলতে চাই যে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই কিন্তু ছড়িয়ে পড়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। তারা কিন্তু একেবারে কষ্টে দুঃখে দিন যাপন করছে, একই রকম অনাহারে কিন্তু অনেকে দিন যাপন করতে দেখেছি আমরা। গতকালকে কিন্তু আমরা কিন্তু একবার পদ্মার চরাঞ্চল পাকা ইউনিয়নের দশরসে গ্রাম সহ কয়েকটি ইউনিয়ন ঘুরেছিলাম। আমরা দেখেছি মানুষের মধ্যে ক্ষুধার্ত মানুষের মধ্যে আহাজারি দেখেছি, আর্তনাদ দেখেছি। তারা কিন্তু বারবার বলছিলেন আমাদের এই মুহূর্তে ত্রাণ সহায়তা এবং ওষুধ সামগ্রী দেওয়া দরকার, সেটি কিন্তু তারা কিন্তু সময় মতো পাচ্ছে না। এমনকি বারবার ডাকার পরও স্বাস্থ্যকর্মীদেরকে তারা কিন্তু ডাকছেন, স্বাস্থ্যকর্মীও কিন্তু ঠিক সময় মতো তাদেরকে কাছে পৌঁছাতে পারছে না। এমনকি অনেকের ঘরে কিন্তু শুকনো খাবার নাই। আর যাদের ঘরে খাবার আছে, চাল ডাল আছে, তারা কিন্তু পানির কারণে অনেক সময়তে রান্না বান্না করে খেতে পারছে না। এবার যদি আপনাকে বলি কৃষি বিপর্যয়ের কথা, চাঁপাইনবাবগঞ্জে প্রায় কয়েক হাজার ফসলি জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে আছে। এই ফসলগুলো যেহেতু দীর্ঘদিন নদীর গর্ভে বিলীন হয়ে আছে, পানির নিচে থাকছে, সেক্ষেত্রে কিন্তু এই ফসল একেবারে টোটালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা করছেন স্থানীয় কৃষি বিভাগ। তারা বলছেন এসব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কিন্তু পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে অর্থ সহায়তা এবং কৃষি ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা কথা বলছিলাম স্থানীয় প্রশাসনের সঙ্গে, তারা বলছিলেন যে তারা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্য তাদের মাধ্যমে তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন। এর পরে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং শুকনো খাবার সহ আনুষঙ্গিক যে খাবার আছে সেগুলো তাদের মধ্যে বিতরণ করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী আমাকে জানিয়েছেন তারা সম্প্রতি গত 2 দিন ধরে দুর্লভপুর ইউনিয়ন, মনাগাছা ইউনিয়ন এবং পাকা ইউনিয়নের বেশ কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন, তাদেরকে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, যা একেবারে অপ্রতুল। তারা বলছে যে আমাদের সব রকম সুযোগ সুবিধা তারা প্রস্তুত করছেন, সময় হলে তারা কিন্তু তাদের মধ্যে বিতরণ করবে। তবে স্থানীয় বাসিন্দা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের যদি ত্রাণ সহায়তা দেওয়া হয় তাহলে তারা কিন্তু একেবারে কিন্তু মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আজকে কিন্তু 32 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবে দিন দিন পানি কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা যেতে চাই লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। যে জামাল বাদশা, আপনি বলবেন আপনার তিস্তা পাড়ের বাসিন্দারা কিভাবে মানবতার জীবন যাপন করছে, বন্যার পরিবেশ পরিস্থিতি কি দেখছেন আপনি? তারেক, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটের তিস্তার পানিও কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে এবং গত পরশুদিন থেকেই তিস্তার পানি কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা যে তার ভয়াল রূপ সেটি কিন্তু দেখাতে শুরু করেছে। গতকাল বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে ব্যারেজ পয়েন্টে, আজকে কিন্তু সেই পানি আরো বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 5 উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং গত পরশুদিন থেকেই কিন্তু এই পানি লোকালয়ে প্রবেশ করার পরে মানুষের নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি থাকার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে কিন্তু তাদের রান্নাবান্না থেকে শুরু করে সকল কাজ প্রায় বন্ধ রয়েছে এবং আমরা খবরে দেখেছি জেলার অনেক স্থানে মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছে এবং যে রোপা আমন থেকে শুরু করে মৌসুমী ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পানির তলে তলিয়ে রয়েছে। আমরা লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে রাজপুর
দিনাজপুর এবং মহিষখোচা এলাকা, তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, প্রত্যেকটি নিম্নাঞ্চলের মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু তিস্তার পানি এই দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানবাসী যারা মানুষ রয়েছে, বিশেষ করে যারা পানিবন্দী অবস্থায় গত পরশুদিন থেকে রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি অভিযোগ করছেন যে জেলা প্রশাসন গতকালকে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তালিকা করে ত্রাণ বিতরণ করবেন মর্মে কথা দিয়েছিল। সেই ত্রাণ কিন্তু বিতরণও চলমান রয়েছে। তবে সেই ত্রাণ বিতরণে কিছুটা অনিয়ম হয়েছে বলে বানবাসী মানুষজন আমাদেরকে অভিযোগ করেছেন। তারা যেটি বলছেন যে এলাকাগুলোতে মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে, বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন, চণ্ডীমারি থেকে শুরু করে নদী তীরবর্তী লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কালমাটি এবং হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকার কিছু নিম্নাঞ্চল একেবারে যেগুলো গত 3 দিন ধরে পানিবন্দী অবস্থা রয়েছে, এই এলাকার মানুষজন কিন্তু অভিযোগ করছেন যে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না এবং যারা কর্মকর্তারা রয়েছেন, যে প্রশাসনের লোকজন রয়েছে, তারা কিন্তু একেবারে উঁচু স্থান থেকে এসে ফটো সেশন করে ঘুরে যাচ্ছেন এবং পানি উন্নয়ন বোর্ড নদী অঞ্চলগুলো ঘুরে দেখছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পানি যদি কমে যায় সেই ক্ষেত্রে যে পয়েন্টগুলোতে ভাঙন দেখা দিবে, তারা সেই ভাঙন রোধে কাজ করার চেষ্টা করবে। সব মিলিয়ে বলতে চাই, লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকাগুলোর কিন্তু মানুষ নানা ধরনের দুর্ভোগে পড়েছে এবং পানির লোকালয়ে প্রবেশ করার কারণে কিন্তু প্রায় 10,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এই মানুষজন কিন্তু নানা ধরনের অভিযোগ তুলছে যে তারা যে ত্রাণ পাবে সেক্ষেত্রেও কিন্তু তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। সব মিলিয়ে তিস্তার পানির এখনো কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এই পানি আরো বাড়তে পারে এবং পানি যদি ব্যারেজ পয়েন্টে বাড়ে সেক্ষেত্রে কিন্তু ভাটি অঞ্চলে লালমনিরহাটের বাকি যে 4 উপজেলা আছে, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর, সেই ক্ষেত্রে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমরা বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সর্বশেষ কি অবস্থা? জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সে নদ নদীর পানি কিন্তু কয়েকদিন ধরে আসলে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে কিন্তু দুধকুমার নদের পানি সকালে কিন্তু বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার যে নিম্ন অঞ্চল রয়েছে এবং দুধকুমার নদের অববাহিকার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে পানি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু ওই এলাকার মানুষ আসলে আতঙ্কে রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, হঠাৎ এই পানি বৃদ্ধির ফলে কিন্তু এখানকার যারা আমন চাষি রয়েছে তারা কিন্তু তাদের জমিতে আসলে আমন রোপণ করেছে। এছাড়াও কিন্তু পাট জমিতে রয়েছে, তাছাড়াও কিন্তু বিভিন্ন যে মৌসুমী ফসল সেগুলো কিন্তু আসলে জমিতে রয়েছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে এইসব বিভিন্ন যে ফসল সেটি কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু হতাশ রয়েছে। আমি যে এলাকাটিতে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি, সেটির চারিদিকে আসলে পানি এবং গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, যার ফলে এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ তারা কিন্তু আমন রোপণ করেছে জমিতে, তারা বলছেন যে এখনো যদি পানি আসলে নেমে যায় তাদের যে আমন ক্ষেত সেটি কিন্তু রক্ষা হবে। এছাড়াও যদি পানি বৃদ্ধি পায় তারা কিন্তু অনেক ক্ষতির আশঙ্কায় পড়বেন। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তারা বলছেন যে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তারা কিন্তু সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, শুধু দুধকুমার নয়, অন্যান্য যে নদ নদী রয়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, এই নদ নদীগুলোর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু এই নদীর পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে আশঙ্কা করা হচ্ছে, পানি বলছে যে এরকম পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু এসব নদ নদীর পানিও কিন্তু বিপদসীমা অতিক্রম করতে পারে। ঐতিশী, এই ছিল কুড়িগ্রাম থেকে পানির সর্বশেষ পরিস্থিতি। তারেক, জুয়েল বাদশা এবং তারেক জুয়েল রহমান এবং জুয়েল রানা এবং জামাল বাদশা, তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা তিনজনই আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে পদ্মায় তিস্তা সহ নদ নদীর পানি বাড়ায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে দেখা দিয়েছে আকস্মিক ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানবো আমরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন,
ভাঙন রোধে কর্তৃপক্ষ কি বলছে এবং স্থানীয়রা আসলে এই বিষয়টিতে কি বলছেন বিস্তারিত জানাবেন। জি অতসী, আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের দিঘির পাড় বাজারে কিন্তু ঐতিহ্য যে বাজার রয়েছে প্রায় 200 বছরের, এই বাজারটি কিন্তু গত মঙ্গলবার রাত থেকে কিন্তু আপনার ভাঙন দেখা দিয়েছে। এতে করে কিন্তু প্রায় 5টি দোকান কিন্তু আসলে এর মধ্যে বিলীন হয়ে গেছে এবং প্রায় অর্ধ শতাধিক দোকান কিন্তু আসলে হুমকির মধ্যে রয়েছে। তারা কিন্তু দোকানিরা কিন্তু আসলে এখানে ভেঙে কিন্তু তারা এখানে অন্যত্র সরিয়ে নেওয়ার আসলে চেষ্টা করছে। এদিকে কিন্তু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এই ভাঙনের ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাওয়ারটি রয়েছে। এই টাওয়ারটিতে করে এই টাওয়ারটি যদি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু আসলে চরাঞ্চলের প্রায় 5টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে তারা এই কারেন্ট থেকে বঞ্চিত হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এখানে কিন্তু পদ্মা নদীর পানি কিন্তু আসলে দিন দিন বেড়ে চলেছে। এখন বর্তমানে প্রায় 21 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু আসলে পদ্মা যে শাখা নদী রয়েছে এখানে কিন্তু ঘন স্রোতের কারণে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে দিন দিন কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। আসলে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত রয়েছে এবং এখানকার যারা রয়েছে তারা কিন্তু আসলে ভেঙে কিন্তু তারা দোকানপাট সরিয়ে নেওয়ার আসলে চেষ্টা করছে। আসলে এই ভাঙন আসলে কি হয়েছে এখানে একটু বলবেন? ভাঙন বলতে এই সাইডটা এটার পরে 4টা দোকান ছিল, 2টা একদম নদীতে নিয়ে গেছে, তলায় গেছে, আরেকটা অর্ধেক নিয়ে উড়ে নিয়েছে, আরেকটা এই যে বান্ধাছি। আচ্ছা, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দোকান? এগুলি ভাইকে 4-4 নিয়ে রাখতেছে। আর কই রাখবো? বাজারে কইরা বাড়িতে দেখুন নিয়ে এক জায়গায় রাখতে আছে। আপনার দোকান আছে? আচ্ছা আচ্ছা, আপনি যেমনটি শুনছিলেন আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এখানে কি হয়েছে একটু বলবেন? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দোকানগুলি? এখানে নদীতে ভাঙিয়ে দিতেছে, দোকান ছিল, এখন এগুলা ভাঙ্গা বাসায় লয়ে যেতেছি। এগুলা আরো 4-5টা দোকান ছিল, ডাইরেক্ট তলায় গেছে, পাওয়া যায় না। এখন দেখি সরকার আমার প্রতি কি করে। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, আসলে এখানে তারা কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত দোকান রয়েছে তারা কিন্তু বলছেন যে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছে। এইদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 5 শতাধিক জিও ব্যাগ এখানে ফেলেছে এবং পর্যায়ক্রমে তারা কিন্তু এই জিও ব্যাগ আরো ফেলবেন বলে আসলে জানিয়েছেন। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জের লৌহজনের মাওয়া থেকে টঙ্গিবাড়ি হয়ে সদরের বাংলা বাজার পর্যন্ত প্রায় 17 কিলোমিটার একটি বেরি বাঁধ হওয়ার কথা রয়েছে। সেই বাঁধ কিন্তু 500 টাকা কোটি একটি বাজেট হয়েছে। এই কাজ আসলে 50% হয়েছে এবং কিছু কাজ বাকি আছে। এই স্থায়ী বাঁধ হলে কিন্তু আসলে এই ভাঙ্গন রোধ করা সম্ভব বলে তারা আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা পাড় থেকে সব শেষ খবর। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জে পদ্মার তীরে আকস্মিক ভাঙনে নানা রকম দুর্দশায় পড়ছেন স্থানীয় দোকান এবং ব্যবসায়ী। এতে করে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকান এবং ব্যবসার প্রতিষ্ঠানগুলো। সেই বিষয়ে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। স্বাস্থ্যখাত সংস্কারে 3 দফা দাবিতে বরিশালে চলমান ব্লকেট কর্মসূচির পাশাপাশি অনশনে বসেছে আন্দোলনকারীরা। এ নিয়ে আরো জানবো আমরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শাকিল, পরিস্থিতি কেমন দেখছেন এবং দাবি আদায় নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, আমাদের জানাবেন। দেখুন,
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন চলছে বরিশালে, এবং এর মধ্যে গতকাল আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তিনি কিন্তু আসলে বরিশালে এসেছিলেন, এবং যারা আসলে আন্দোলনরত যেসব শিক্ষার্থীরা ছিল এবং যে সকল শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদেরকে কিন্তু অনশন ভাঙানোর তিনি চেষ্টা করেন, কিন্তু আন্দোলনরতরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবে বলে কিন্তু তারা দাবি করেছেন। এদিকে আমরা গতকাল রাতে দেখেছি যে বিএম কলেজের যে সকল শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু 30 কার্য দিবসের আলটিমেটাম দিয়ে কিন্তু তারপরে তারা আন্দোলন স্থগিত করেছে, কিন্তু আন্দোলনের যিনি সমন্বয়কারী আছে মহিউদ্দিন রনি তিনি রাতে জানিয়েছেন যে আমরণ অনশন চলবে যতক্ষণ পর্যন্ত আসলে এই যে 3 দফা দাবি স্বাস্থ্যখাত সংস্কারের তা মানা না হয়, পাশাপাশি কিন্তু ব্লকেডও চলবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কিছুক্ষণ আগেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব শিক্ষার্থীরা আসলে আমরণ অনশনে ছিল তারা অনেকেই আসলে বেশ অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে কিন্তু এই মেডিসিন ভবনে নিয়ে আসা হয়েছে। এদিকে আমরা দেখছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক নার্স টেকনোলজিস্ট আছে তারাও কিন্তু মানববন্ধন করছে এবং তারা দাবি করছে যে চিকিৎসা সেবা নিশ্চিতে কিন্তু তারা মানববন্ধন করছে এখানে, এবং তারা কিন্তু কালকে যে স্বাস্থ্যের যিনি এসেছিলেন যে কর্মকর্তা তার কাছেও কিন্তু আসলে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছিলেন। আমরা একটু যুক্ত হতে চাই এখানে যারা মানববন্ধন করছে তাদের সাথে। কি দাবিতে আসলে এখানে মানববন্ধন করছেন আপনারা, বা এখান থেকে কি দাবি জানাবেন? মূলত আমরা সংস্কারের পক্ষে, কিন্তু স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে কোনো রকমের সংস্কার আসলে টেকসই হয় না। আমরা চাই সুশৃঙ্খলভাবে তারা একটা আন্দোলন চালিয়ে গেছে এতদিন, আমাদের কাজে বিঘ্ন করে কোনো আন্দোলন কোনো সংস্কার এটা হতে পারে না। সুষ্ঠু আন্দোলন করে দাবি একটা যে কেউ যেতে পারে, কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক কাজে বাধা দিয়ে বিঘ্ন করে তাদের দিয়ে কোনো সংস্কার আসলে হইতে পারে না আর কি। আমরা চাই সংস্কার, আমরা এর সাথে একমত, কিন্তু আমরা সুষ্ঠু কর্মপরিবেশ চাই। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এইটাই বার্তা দিতে চাই যে আমরা আমাদের নিরাপদ কর্মস্থল চাই। আমরা এখানে যারা মানববন্ধন করছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু নিরাপদ কর্মস্থলের কিন্তু তারা দাবি করেছে, এবং তারা কিন্তু এই যে স্বাস্থ্যখাত সংস্কারের যে 3 দফা যে দাবিতে যে এই আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি কিন্তু তারা দাবি জানিয়েছেন আসলে নিরাপদ কর্মসংস্থানের, এবং তারা বলছে যে আসলে কোনোভাবেই যে মেডিকেলের যে কর্ম পরিবেশ সেটিকে ব্যাহত করে আসলে কিন্তু সংস্কার করা যাবে না বলে কিন্তু তারা দাবি করেছেন, এবং যত দ্রুত সম্ভব আসলে এই সমস্যার সমাধানের কিন্তু তারা দাবি করেছেন। এদিকে গত সোমবার কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন, এবং তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে এরই মধ্যে হাসপাতালে যে বিভিন্ন অনিয়ম আছে সেগুলো রুখে দিতে কিন্তু তিনি নানা ধরনের কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছেন। এর পাশাপাশি তিনি দাবি করেছেন যে সকল দাবিগুলো আন্দোলনকারীরা করছে সেই দাবিগুলোর সাথে কিন্তু তিনিও একমত পোষণ করেছেন এবং তিনি কিছুটা সময় চেয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কিন্তু তার প্রতিনিয়ত কথা হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি কিছুটা সময় চেয়েছেন, এবং অল্প কিছু সময় পেলেই আসলে শেরেবাংলা মেডিকেল কলেজকে সুন্দর করে সাজানো যাবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তবে আন্দোলনকারীরা যেটা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা নিজে এসে এই আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবে বলে কিন্তু দাবি করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।
শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের স্বাস্থ্য খাত সংস্কারে 3 দফা দাবির পাশাপাশি আমরণ অনশনে বসেছে আন্দোলনকারীরা এবং আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। দেখছেন দেশ জনপদ লাইভ। জয়পুরহাটে নিত্যপণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি, চাল, ডাল, তেল, মাছের দাম বেড়েছে বেশ খানিকটা। এতে হতাশ সাধারণ ক্রেতারা। বাজার পরিস্থিতি জানবো আমরা এবার। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রেজা, দাম বাড়ার পেছনে কি কারণ দেখাচ্ছেন ব্যবসায়ী এবং ক্রেতারা আসলে কি বলছেন সবকিছু জানাবেন। ধন্যবাদ অতসী। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজার। জয়পুরহাট শহরের এই 0 পয়েন্টের পাশে এই বাজারটিতে একটা বিষয় জানিয়ে রাখি যে যখন এই বাজার থেকেই কিন্তু এই নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বাজার করে এবং বাজারের কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে এই শহরের এবং আশপাশের মানুষ, সাধারণ মানুষেরা এখান থেকে বেচা কিনা করে। এখানে কিন্তু কাঁচা সবজির যে বাজার আছে, এই বাজারের পাশাপাশি সব ধরনের বাজারই কিন্তু এখানে আছে। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে মোটামুটি অনেক কিছুরই দাম বেড়েছে। যেমন কাঁচা সবজি যেরকম দাম বেড়েছে, পাশাপাশি এখানে আটা প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে, সরিষার তেলে 10 টাকা বেড়েছে এবং যেটা কাঁচা সবজির ব্যাপারে বলি সেটা হচ্ছে যে প্রতি কেজি পেঁয়াজে কয়েকদিন আগেও কিন্তু 50 টাকা ছিল, তারপর 60 টাকা ছিল। তো এখন 60 টাকা থেকে তো এখন এই 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো কাঁচামরিচ কিন্তু এই 3-4 দিন আগেও কাঁচামরিচ ছিল 160 টাকা, এখন কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই আপনার বেগুন ছিল এই গত সপ্তাহে 40-50 টাকা, সেটা কিন্তু এখন আজকের বাজার 60 টাকা বা কোনো জায়গায় তারও বেশি। ঢেঁড়সও তেমনি ভাবে 30-40 টাকা ছিল, সেটা এখন 50 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা 60 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটা কয়েকদিন আগেও দাম কম ছিল। তো এখানে একজন বিক্রেতার সাথে আমি কথা বলে জানতে চাই যে আপনাদের হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি? এই বৃষ্টির কারণে কোনো মাল পাওয়া যাচ্ছে না, গাছ টাছ নষ্ট হয়ে গেছে, এর কারণে দাম বাড়ে গেছে। মাল পাওয়া যাচ্ছে না, মালের দাম অনেক বেশি। যেখানে বেশি আমদানি হতো সেখানে আমদানি হচ্ছে না, আমদানি কম, এই জন্য মালের দাম বেশি হয়ে গেছে। ধন্যবাদ। তো এখানে আরো যদি বলি সেটা হচ্ছে যে এখানে যে মুরগির বাজার যেটা, সেখানেও কিন্তু 10 থেকে 20 টাকা কিন্তু মুরগির বাজারে বেড়েছে। অর্থাৎ 150 টাকা ব্রয়লার মুরগি ছিল, সেটা এখন কিন্তু 160 টাকা আজকের বাজার যাচ্ছে এবং 280 টাকা হচ্ছে সোনালী মুরগি ছিল। সে মুরগিগুলো কিন্তু এখানে আজকে শুনলাম যে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা। তো এখানে মাছের দামের বেলায় যদি আমি বাজার ঘুরে যেটি জানতে পারলাম এবং শুনলাম, সেটি হচ্ছে মাছের বাজার 250 টাকা থেকে 450 টাকা। রুই, কাতরা, মৃগেল মাছ ছিল, এই মাছগুলো কিন্তু আজকে একটু দাম বেশি, 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার চিংড়ি মাছ বা অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু বর্ষার মৌসুম, একটু নদীতে বা খাল জলাশয়ে মাছ, বৃষ্টির পানিতে মাছ হওয়ার কথা, তারপরেও কিন্তু মাছ সেভাবে কিন্তু হলো দাম কিন্তু কমেনি। তো এখানে সর্বোপরি বলা যায় যে বাজারে কিছুটা দাম সবকিছু বাড়ার কারণে একটু সাধারণ মানুষের মধ্যে একটা যে আবারও দাম হয়তো বাজার পরিস্থিতি বাড়তে পারে। তো সর্বোপরি বলা যায় যে এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটা একটু জোরদার করতে হবে। ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম সেভাবে মানুষের চোখে পড়ে না, যেটা সাধারণ মানুষ আমাকে বলেছে। তো জেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান করলেও সে অভিযানে কিন্তু খুব দৃশ্যমান বেশি নয়। তো জোরদার মনিটরিং ব্যবস্থা বলছেন এখানকার সাধারণ ক্রেতারা। ধন্যবাদ।
রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা বিরাজ করছে। এছাড়াও ব্যবসায়ীদের আসলে এই বিষয়ে কি বলছেন সেই সকল বাজারের তথ্য আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।